এর আগের ভিডিওতে আমরা দেখেছি গুগল অ্যানালিটিক্স কিভাবে ইনস্টল করে এবং তারপরে গুগল অ্যানালিটিক্স কিভাবে আসলে ব্যবহার করে একজন এসইও এক্সপার্ট হিসেবে আসলে কি কি ডেটা দেখা দরকার ইত্যাদি ইত্যাদি। গুগলের আরেকটা ফ্রি টুল আছে, যে এই টুলটার নাম হলো গুগল সার্চ কনসোল টুলস। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওপেন করে রেখেছি গুগল সার্চ কনসোল টুলস। প্রথম রেজাল্ট, আপনারা যদি সার্চ কনসোল লিখে গুগলে সার্চ দেন তাহলে এটাই প্রথমে আসবে। এটাও গুগলের আরেকটা ফ্রি টুল এবং এটাও এসইও এক্সপার্টদের আরও কিছু ডেটা দেয় এবং এটা আর একটু ডিপ ডেটা, যেটা গুগল অ্যানালিটিক্স সাধারণত দেয় না। অনেক ওয়েবসাইটই আপনারা দেখবেন গুগল অ্যানালিটিক্স ব্যবহার করে বাট সার্চ কনসোল ব্যবহার করে না। বাট আপনি যেহেতু খুব ভালো মতো এসইও শিখতেছেন এবং আপনি যেহেতু একজন প্রফেশনাল হিসেবে এসইও এক্সপার্ট হিসেবে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে চাচ্ছেন, আপনি যেই ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা আপনি যে এসইওর চাকরিতে কাজ করবেন, আপনি অ্যানালিটিক্সও ইনস্টল করবেন, আপনি সার্চ কনসোলও ইনস্টল করবেন। এটার কারণ আছে, কারণটা আমরা পরে জানবো। আগে আমরা সার্চ কনসোল কীভাবে ইনস্টল করতে এটা দেখি। তো আমি চলে যাব প্রথম রেজাল্টে, ইমপ্রুভ ইয়োর পারফরমেন্স, স্টার্ট নাও ক্লিক করলাম। এগেইন সিমিলার, আপনার যদি আগের থেকে গুগল অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনাকে গুগল এরকম দেখাবে না। আমার যেহেতু অলরেডি অনেক ওয়েবসাইট অ্যাড করা আছে এই কারণে আমাকে দেখাচ্ছে। সো আমি হাসেল ফ্রাইডেতে লগ ইন করি। লগ ইন করার পরে প্রথমেই আমি যে কাজটা করব, আমি নতুন একটা ওয়েবসাইট অ্যাড করতেছি, তাই না? সো কীভাবে করব, আমি অ্যাড প্রপার্টিতে চাপ দিব। যেই ওয়েবসাইট আমি অ্যাড করতে চাই ওই ওয়েবসাইটটার ইউআরএলটা কপি করে নিয়ে আসবো এবং তারপরে ইউআরএল প্রিফিক্সে অ্যাড করব। এটাকে ডোমেইনে না, ইউআরএল প্রিফিক্সে অ্যাড করব, ডোমেইনে করব না। এবং তারপর কন্টিনিউয়ে চাপ দিব। এই ওয়েবসাইটে কিন্তু একটু আগে আমরা গুগল অ্যানালিটিক্সে অ্যাড করে আসছি, আপনাদের যদি মনে থাকে, ঠিক এর আগের লেসনে। এখন গুগল ভেরিফাই করার চেষ্টা করবে যে এই ওয়েবসাইটের মালিক আসলেই আমি নাকি, কারণ এক ওয়েবসাইটের ডেটা তো গুগল আরেক ওয়েবসাইটকে দেখাবে না। সো অনেকভাবে গুগল এই ভেরিফিকেশনটা করতে পারে। আমরা ফার্স্টে দেখি গুগল অ্যানালিটিক্স ভেরিফিকেশন কাজ করে নাকি। মাত্রই যেহেতু আমি অ্যানালিটিক্স ইনস্টল করে আসছি, একটা চান্স আছে এটা কাজ না করতেও পারে। যদি না কাজ করে আমরা থার্ডটায় অন্য মেথডে যাব, বাট এটা অলরেডি আমরা কাজ করেছে দেখতে পাচ্ছি। যদি কাজ না করতো, গুগল অ্যানালিটিক্স আমরা যেভাবে কোড ইনস্টল করেছি সার্চ কনসোলে, আমরা ঠিক ওইভাবে কোড ইনস্টল করে করতাম। হয় আমরা নিজে করতাম বা আমরা ডেভেলপারকে বলতাম বা ক্লায়েন্টকে বলতাম তার ডেভেলপারকে বলতে এটা করতে। সো এটা আমার হয়ে গেছে ইনস্টল করা। এগেইন গুগল অ্যানালিটিক্সের মতোই এখানে কোনো ডেটা নাই, ডেটা আসতে সাধারণত 48 ঘন্টার মতো সময় লাগে। সো অলরেডি ডেটা আছে এরকম একটাই আমরা যাই। আগের যে এক্সাম্পলটা আমরা দেখেছিলাম দ্য ফ্যামিলি এডিট, আমরা এখানেও দ্য ফ্যামিলি এডিটটাই দেখার চেষ্টা করি। প্রথম যেই ইনফরমেশন আমরা দেখতে পারবো এখানে, সেটা হলো আমার ওয়েবসাইটের পারফরমেন্স কীরকম। এই ডেটাটা আমরা গুগল অ্যানালিটিক্সেও দেখতে পারছি। আপনাদের মনে থাকার কথা যে কোন ডেতে আমার ওয়েবসাইটে কত ভিজিটর আসছিল, এটা কিন্তু আমরা একটু আগে গুগল অ্যানালিটিক্সেও দেখতে পারছি। সেটা হয়তো ইন্টারেস্টিং ইনফরমেশন না আমাদের জন্য। ইন্টারেস্টিং ইনফরমেশন কী কী, আমরা যদি আস্তে আস্তে সার্চ রেজাল্টে যাই, এখন আমরা ইন্টারেস্টিং ইনফরমেশন দেখা শুরু করব। লাস্ট 3 মান্থের জায়গায় আমরা লাস্ট 28 ডেজ যদি করে দিই, এখানে সার্চ কনসোল থেকে আমরা দেখতে পাচ্ছি ইন লাস্ট 28 ডেজ 2,45,000 মানুষ আমাদের ওয়েবসাইট গুগলে দেখছে, কিন্তু সবাই ক্লিক করে নাই। 1.6% ক্লিক করছে, যেটা হইল প্রায় 4,000 জন। এটার মানে কি? এটার মানে হইল, মনে করেন ক্যাট ফুড, আমরা বারবার ক্যাট ফুডের এক্সাম্পলে চলে যাচ্ছি। ক্যাট ফুড লিখে আমি গুগল করলাম, এখন আমি তো এই ওয়েবসাইটগুলো দেখতেছি, বাট এগুলো সব কয়টাতে আমি ক্লিক করতেছি না। মনে করেন এইটাই আমি ক্লিক করলাম, বাকিগুলো আমি ক্লিক করলাম না, তাহলে কি হইল? এইটা একটা ইমপ্রেশনও পেলো, একটা ক্লিকও পাইলো, কারণ এটা আমি দেখছিও, আবার এটা আমি ক্লিকও করছি। বাকি যে 9টা ওয়েবসাইট ছিল এখানে, এগুলো সবাই ইমপ্রেশন পাইছে, কিন্তু এরা কেউ ক্লিক পায় নাই, কারণ এদের কাউকে আমি ক্লিক করি নাই। সো এই কারণেই আমরা দেখতে পাচ্ছি ইমপ্রেশন নাম্বার অনেক বেশি, ক্লিক নাম্বার অনেক কম। অ্যাজ আ এসইও এক্সপার্ট এই ইনফরমেশনটা কেন জরুরি? এটা জরুরি তার কারণ আমরা চাই যারা আমার ওয়েবসাইট দেখবে গুগলের সার্চ রেজাল্টে, তাদের মধ্যে থেকে যত বেশি মানুষকে জানি আমরা ক্লিক করাইতে পারি। এটা এখন এই মুহূর্তে আছে 1.6%, এটাকে কীভাবে 2% করা যায়, এরপর এটাকে কীভাবে 2.5% করা যায়, তারপর এটাকে কীভাবে 3% করা যায়। একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি কনস্ট্যান্টলি এগুলো ভাবতে থাকবেন এবং কীভাবে করা যায় আপনি চিন্তা করেন। তো আমি আপনাকে সময় দিই, বুঝতে পারছেন? যদি আপনি বুঝতে পেরে না থাকেন, আমি বোঝাই যে এই সার্চ রেজাল্টে মনে করেন এটাই যে ক্লিক করবে এবং এটাই যে ক্লিক করবে না, বা আমরা যদি একটু নিচে নামি, মনে করেন এটা একজন ক্লিক করবে এবং এটা একজন ক্লিক করবেন না, এটা ইনফ্লুয়েন্স করার উপায় কি? এই ওয়েবসাইটের মালিক কিভাবে এনশিওর করতে পারে যে আমি এটাই ক্লিক করি, অন্য কোনো কিছুতে ক্লিক না করে? সে এই টাইটেলটা অন্যভাবে লিখতে পারে, সে এই ডেসক্রিপশনটা অন্যভাবে লিখতে পারে, এই টাইটেলটার ভিতরে সে ইন্টারেস্টিং কিছু লিখতে পারে, যে ইউ ডিডেন্ট নো অ্যাবাউট এই ফুড বিফোর, এরকম কিছু একটা সে লিখতে পারে, যেটা দেখলে আমার ক্লিক করতে ইচ্ছা করে। ডেসক্রিপশনটা সে আরও যত্ন করে লিখতে পারে, ছবিটা সে আরও ইন্টারেস্টিং দিতে পারে,
এই লোক আবার খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছে, ও 2টা FAQ অ্যাড করে দিছে এখানে, FAQ স্কিমা নিয়ে আমরা পরে কথা বলবো। সো এই লোক এটা করে নাই। সো এই লোক এটা করতে পারে, তাহলে তার ক্লিক করার চান্স আরও বেশি হয়ে যাবে, কারণ সে আরও বড় জায়গা পাইলো। সো এই পুরো অ্যাপটা তো একটা পেজ, এই পেজের মধ্যে এই পুরা ধরেন এই সার্চ রেজাল্টটা তো একটা পেজ, তাই না, গুগলের এই পুরা পেজের মধ্যে দেখুন এই লোক যতটুকু জায়গা নিছে, এই লোক কিন্তু তার থেকে কম জায়গা নিছে, তার কারণ এই 2টা FAQ ইনক্লুড করছে, যেটা করে নাই। সো বেশি জায়গা নিলে ক্লিক পাওয়ার চান্স একটু বেশি। এরকম অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো নিয়ে আপনি সারাক্ষণ ভাবতে থাকবেন, এবং ভাবতে ভাবতে আপনি 0.1% ইনক্রিজ করবেন, 0.2% ইনক্রিজ করবেন, এবং তারপরে আস্তে আস্তে এইভাবে 1% ইনক্রিজ মানে কিন্তু বিশাল ব্যাপার। এই ওয়েবসাইটের CTR, ক্লিক থ্রু রেট, যদি আমি 1% বাড়াইতে পারি, 2.6% নিতে পারি, তাহলে কিন্তু আমার এখানে ভিজিটর প্রায় 6 থেকে 7 হাজারে চলে যাবে, যদি আমার অঙ্ক ভুল না হয়ে থাকে। ভুল হলে আপনারা আপনাদের মতো অঙ্ক করে নেবেন। সো বিশাল ব্যাপার। এবং অনেক সময় প্রবলেমটা র্যাঙ্কিংয়ের না, অনেক SEO এক্সপার্ট ভাবে যে আমার ওয়েবসাইটে আরও ভিজিটর পাওয়ার উপায় মনে হয় আমার আরও কিওয়ার্ডকে গুগলের প্রথম পেজে নিয়ে আসতে হবে। হ্যাঁ, গুগল আরও কিওয়ার্ডকে যদি আপনি গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারেন, সেটা অবশ্যই হেল্পফুল। বাট অনেক সময় আপনার তা করা লাগবে না। অনেক সময় সিম্পলি আপনি যদি আপনার এক্সিস্টিং কিওয়ার্ডগুলার যেই পেজগুলো অলরেডি প্রথম পেজে আছে গুগলের, ওগুলায় যদি আপনি একটু ক্লিক বাড়াইতে পারেন, তাহলে কিন্তু আপনার ট্রাফিক বেড়ে যাবে। তো এই ব্যাপারটা একদমই ভোলা যাবে না। একটু নিচে যদি আমরা নামি, সার্চ কনসোল আমাদের আরও কিছু ইন্টারেস্টিং ডেটা দেয়। তার মধ্যে এটা হলো টপ কোয়েরিজ, মানুষ কি লিখে সার্চ করে যখন তারা আমাদের ওয়েবসাইট খুঁজে বাইর করে এখন। সো লাস্ট 28 দিনে ফ্যামিলি এডিট লিখে সার্চ করছে 45 জন, ডান ওয়ার্লি বিচ লিখে সার্চ করেছে 466 জন, তার মধ্যে 33 জন আমাদের ওয়েবসাইটে আসছে। ফ্যামিলি এডিট লিখে সার্চ করেছে 78 জন, তার মধ্যে 33 জন আসছে। ফাউন্টেইনস টাউন বিচ লিখে সার্চ করেছে 1002 জন, মাত্র 26 জন আসছে। এটা যদি আমি ক্লিক করি এখন, তাহলে এখন আমরা দেখতে পারবো 1000 জনের মধ্যে 26 জন আসছে, 2.6% আমার ক্লিক থ্রু রেট। খারাপ না, বাট এটাকে আরও ভালো কিভাবে করা যায়। আমরা যদি পেজটায় যাই, এই পেজটা আসবে। এই পেজটা যদি আমি এখন ওপেন করি, ওপেন হতে থাকুক, সার্চ অ্যাপিয়ারেন্স আমরা ততক্ষণে চাপ দিই। সার্চ অ্যাপিয়ারেন্সে চাপ দিলে আমরা দেখতে পারবো, আচ্ছা এই মুহূর্তে কোনো ডেট দেখাচ্ছে না, ডিভাইসে চাপ দিয়ে আমরা দেখতে পারবো মোবাইল থেকে আসে 18 জন, ডেস্কটপ থেকে আসে 7 জন। সো মোবাইল থেকেই আমার এই পেজে বেশিরভাগ মানুষ আসছে। এখন এই পেজটা তাহলে আমি এখন মোবাইলে লোড করে দেখি কেমন লোড হয়, কোনো সমস্যা আছে নাকি, ভালো মতো লোড হয় নাকি। এই সব ব্যাপারগুলো কিন্তু আপনার আস্তে আস্তে ঘাটাঘাটি করে করে দেখতে হবে, যাতে আপনি এই নাম্বারটা একটুখানি বাড়াইতে পারেন, খুব বেশি না, অল্প একটু বাড়াইতে পারেন। যত বাড়াইতে পারবেন তত আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে, এবং এই ডেটাটা আপনি সার্চ কনসোল থেকে পাবেন, অন্য কোথাও থেকে পাবেন না। নেক্সট আমরা ডিসকভারে চলে যাই। ডিসকভার বেশিরভাগ আপনাদের জন্য খুব একটা কাজে আসবেন না, তার কারণ ডিসকভার গুগলের আরেকটা ফিচার, অনেকটা ফেসবুকের স্ট্যাটাসের মতো। মোবাইল দিয়ে আপনি যখন গুগলের সার্চ রেজাল্টে যাবেন, দেখবেন কিছু নিউজ দেখায় উপরে সাইডে, ওগুলো ডিসকভার। এবং কোনো কোনো ওয়েবসাইট, স্পেশালি নিউজ ওয়েবসাইট যারা, তারা ওই ডিসকভারে আসে। আপনার ওয়েবসাইট আসবে না, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, আনলেস এটা একটা নিউজ ওয়েবসাইট, ওইটা ডিসকভারে আসার চান্স খুব কম। সো এই কারণে আমি ডিসকভার অত ডিটেইলে কভার করছি না। ইন্ডেক্স পেজেস, কোনো কোনো সময় আপনি দেখবেন কোনো কোনো পেজ আপনার ওয়েবসাইটের গুগলে নাই, আপনি পাচ্ছেনই না গুগলে ওটা খুঁজে। এরকম সময় আপনার যেটা করতে হবে, যেমন এখানে আমাকে দেখাচ্ছে দেখুন, আমার ওয়েবসাইটের টোটাল পেজের মধ্যে 2370টা গুগল ইন্ডেক্স করছে, 1555টা গুগল ইন্ডেক্স করে নাই। সো এটা আমরা চাপ দিই, বোঝার চেষ্টা করি যে কেন করে নাই। আমরা যদি এটা সরাই ফেলি, শুধু এই যেগুলো ইন্ডেক্স করে নাই এটা দেখার চেষ্টা করি, এই যে ওয়াই পেজেস আরন্ট ইন্ডেক্সড। ওকে, রিডাইরেক্ট। সো এই পেজগুলোকে গুগল ইন্ডেক্স করে নাই, তার কারণ এগুলো রিডাইরেক্ট হয়ে আরেক জায়গায় চলে যায়। এটা যদি আমি লোড করার চেষ্টা করি, আপনি দেখবেন এই ইউআরএলটার দিকে আপনি নজর দেন, দেখুন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আপনি খেয়াল করেছেন আমি লোড করছিলাম রেনভিলে প্লেগ্রাউন্ড, কিন্তু আমার শেষ পর্যন্ত লোড হয়েছে রেনভিলে প্লেগ্রাউন্ড গলওয়ে। সো আগের পেজটা আসলে নাই গুগলে, এবং আমার ওয়েবসাইটেও নাই, এ কারণে গুগল ওটা ইন্ডেক্স করে নাই। সো এখানে আমার সমস্যা নাই কোনো। তো কোনো কোনো সময় সমস্যা থাকতে পারে। সো আমি আবার পেজ ইন্ডেক্সে আসি, যেগুলো ইন্ডেক্স করে নাই তার মধ্যে এই পেজগুলো ইন্ডেক্স করে নাই, কারণ এগুলো গুগল খুঁজেই পায়নি। সো 404 এরর নট ফাউন্ড, এটা যদি আমি ওপেন করি, এটা একটা 404 এরর দিবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এটা 404 এরর দিচ্ছে না। সো এটা সুন্দর মতো লোড হচ্ছে, কারণ এই ওয়েবসাইটটা সম্ভবত গুগল যখন ট্র্যাক করছে আমার ওয়েবসাইট, গুগল তো ওয়েবসাইটে বট পাঠায়, আমরা বট বলি, বেসিক্যালি গুগল ছোটো ছোটো রোবট পাঠায় মানুষের ওয়েবসাইটে দেখার জন্য যে ওই পেজের কী অবস্থা, ওই পেজ ঠিকমতো লোড হচ্ছে নাকি। সো গুগল যখন পাঠাইছিল তখন এই পেজটা লোড হয় নাই ঠিকমতো, এই কারণে গুগলের এই পেজটাকে ইন্ডেক্সই করে নাই। এই প্রবলেম আমরা কীভাবে সলভ করবো, আমরা এই ইউআরএলটা কপি করলাম, কপি করে আমরা উপরে চলে আসবো, এখানে পেস্ট করবো ইউআরএলটা, তারপর এন্টারে চাপ দিব।
এটার মানে হলো গুগলকে আমি বলতেছি যে ভাই এই পেজটা যে দেখুন ইউআরএল ইজ নট অন গুগল, সো রিকোয়েস্ট ইন্ডেক্সিং। আমি গুগলকে বলতেছি যে তোমার বট যখন আসছিল তখন এই পেজটা সে খুঁজে পায় নাই, এটা আমি মাত্র খেয়াল করলাম, আমি এখন তোমাকে আবার বলতেছি যে প্লিজ এটা একটু ইন্ডেক্স করো। দেখুন গুগল বলতেছে ইন্ডেক্সিং করবো না। তো আমি লাইভ টেস্টটা দেখি ক্যান করতে চাচ্ছে না ও ইন্ডেক্স, কারণ ও এখনও খুঁজে পাচ্ছে না আমার এই পেজ। সো এই পেজ আসলে কেন খুঁজে পাচ্ছে না? এই পেজটা তো আমরা দেখতেছি আছে, এবং তারপরেও গুগল এই পেজ খুঁজে পাচ্ছে না। সো সমস্যাটা আসলে কি? আমি আরেকবার ইন্ডেক্সিং রিকোয়েস্ট দিয়ে দেখি যে ও পায় নাকি। পাচ্ছে না। সো রিকোয়েস্ট ইন্ডেক্সিং দেখি এবার পায় নাকি। কখনো কখনো গুগলের বট সবসময় পায় না, সে এবারও পাইলো না। এখন এটা একটা সিরিয়াস প্রবলেম। আমার পেজ যদি গুগল দেখতেই না পারে, সেই ক্ষেত্রে আমি র্যাঙ্ক কীভাবে করবো, তাই না? গুগল যদি দেখতে না পারে তাহলে সে কখনোই আমাকে র্যাঙ্ক করবে না। এখন এই জিনিস আমাদের সিরিয়াস, আমার ডেভেলপারের সাথে বসতে হবে। সার্টেন কন্ডিশনটা কি পড়বো আমরা। এখানে গুগল বলছে কি কি কারণে গুগলের বট আমার পেজ দেখতে পারে না। সো এই প্রত্যেকটা রিজন আমরা পড়বো, পরে আমরা এই ওয়েবসাইটের যে ডেভেলপার তার সাথে বসবো, তার সাথে বসে ভাই এই পেজটা গুগল দেখতেছে না, কি করা যায় এই পেজটা দেখানোর জন্য। সে বলবে যে আচ্ছা আমি দেখতেছি, আমি এই পেজটা সরায় আবার নতুন করে পাবলিশ করতেছি, দেখি কাজ হয় নাকি। একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো ইউআরএলটা চেঞ্জ করে ফেলি। এই ইউআরএলটা যেহেতু গুগল নিচ্ছে না, আমি ইউআরএলটা চেঞ্জ করে ফেলি, এই পুরানি ইউআরএলটাকে নতুন ইউআরএলে 301 রিডাইরেক্ট করে দিই, পুরানি ইউআরএলটা টাইপ করলে যাতে নতুন ইউআরএলে মানুষ ল্যান্ড করে, এবং তারপর দেখি গুগল পায় নাকি। এভাবে বিভিন্ন ওয়ে আছে যেগুলো ব্যবহার করে এই প্রবলেম সলভ করতে হবে, এই প্রবলেম সলভ করা জরুরি। নেক্সট, রিমুভালস। এটা ঠিক উল্টা। মনে করেন আমি চাই না আমার একটা ইউআরএল গুগলে আসুক, ধরেন এই পেজটা এখন আর জরুরি না, এই পেজটা আমি ডিলিট করে দিছি, কিন্তু তারপরেও এটা গুগলে উঠে আসে, আমার ওয়েবসাইটের কোনো একটা পুরানো পেজ এখনও গুগলে উঠে আসে। তখন আমি এখানে এসে নিউ রিকোয়েস্টে চাপ দিয়ে এখানে ইউআরএলটা দিতে পারি, ইউআরএলটা দিয়ে বলতে পারি গুগল প্লিজ এই ইউআরএলটা ভুলে যাও, এটা তোমার যে সার্ভার আছে ওখান থেকে ডিলিট করে দাও, তাহলে গুগল ওটা ডিলিট করে দিবে। এরপর চলে আসে পেজ এক্সপেরিয়েন্স। পেজ এক্সপেরিয়েন্স আমাদের তিনটা জিনিস বলে। কোর ওয়েব ভাইটাল, আমাদের ওয়েবসাইটের সমস্যা কী কী আছে, কোর সমস্যা, মূল সমস্যা কী কী আছে, মোবাইলে আমার ওয়েবসাইট দেখতে কীরকম, এবং আমার ওয়েবসাইটের সিকিউরিটি কীরকম। HTTPS যদি গুড থাকে, বেশিরভাগ সময় গুডই থাকবে, তাহলে আপনার ইন্টারনেট চিন্তা করার দরকার নেই। আমার দেখা যাচ্ছে মোবাইল ইউজেবিলিটি নিয়েও কোনো সমস্যা নেই, মোবাইল থেকে এই ওয়েবসাইট ঠিক মতো ভিজিট করা যায়। বাট কোর ওয়েব ভাইটালে আমি দেখতেছি 908টা সমস্যা আছে, অনেকগুলা সিরিয়াস সমস্যা, অনেকগুলো মোটামুটি লেভেলের সমস্যা। সেই সমস্যাগুলো কি? CLS ইস্যু মোর দ্যান 0.25। তার মানে কি? তার মানে মনে করেন আমি জানি না, আমি CLS লিখে তাহলে গুগল করবো, বা CLS ইস্যু লিখে আমি গুগল করব যে CLS ইস্যু মানেটা আসলে কি, কিউমুলেটিভ লেআউট শিফট জিনিসটা আসলে কি, কিউমুলেটিভ লেআউট শিফট আসলে কীভাবে ফিক্স করে। সো এইভাবে আমি পড়া শুরু করব, পড়তে পড়তেই মূলত আমি জানতে পারবো যে কিউমুলেটিভ শিফট আসলে কী জিনিস, এটা ফিক্স কীভাবে করে, এবং তারপরে আমি আমার ডেভেলপারকে বলবো এটা ফিক্স করতে। যখন ডেভেলপার ওটা ফিক্স করবে তখন আমি এখানে এসে ভ্যালিডেট ফিক্স, মানে আমি গুগলকে বলছি আমি এটা ফিক্স করছি, তুমি আবার চেক করো। তখন গুগল আবার চেক করবে এবং তারপরে এই ইউআরএলটা সরাই দিবে ওখান থেকে। এভাবে আমার প্রত্যেকটা ইউআরএলের জন্য এটা করতে থাকতে হবে। এগেইন আমি কিভাবে ফিক্সটা করে এটা দেখাচ্ছি না, কারণ এটা ডেভেলপারের কাজ। কখনো কখনো এসইও এক্সপার্টরা নিজেরাও করতে পারে, বাট এটা মূলত একজন ডেভেলপারের কাজ। বাকি অপশনগুলো অত জরুরি না। কিছু অপশন জরুরি, যেমন লিঙ্কস, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ব্যাক লিঙ্কের নিয়ে আমরা যখন কথা বলবো এই কোর্সের একদম শেষের দিকে, এই কারণে আমি এগুলো এখন কভার করছি না। সার্চ কনসোল খুব 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 গুরুত্বপূর্ণ একটা টুল, এবং কখনো কখনো সার্চ কনসোল গুগল অ্যানালিটিক্সের থেকেও গুরুত্বপূর্ণ একটা টুল, যেই কারণে অবশ্যই আপনি যেই ওয়েবসাইটে কাজ করেন সার্চ কনসোল আপনার ইনস্টল করতে হবেই হবে।